নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে চলে এসেছি ওভার নদী রহস্য পার্ট 2 নিয়ে। আগের গল্প অনুযায়ী আমরা জেনেছিলাম যে ভোবেল ভলিস্কি, যিনি জানিস জেবিস্কির এই রহস্যের উন্মোচন করার জন্য নিজে থেকে দায়িত্ব নিয়েছিলেন। ঠিক তারপরে কি হলো সেটাই জানার জন্য আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। একটি অন্ধকার শীতল অফিসে পুলিশ কর্মকর্তা ভোবেল ভলিস্কি তার ডেস্কের সামনে বসে আছেন। তার সামনে একটি ফাইল যেখানে জানিস জেবিস্কির হত্যাকাণ্ডের তথ্য রয়েছে। অফিসের দেওয়ালে ঝুলছে একটি পুরনো মানচিত্র, আর চারপাশে অন্ধকার, যেন রহস্যের আবহ। জানিস জেবিস্কি মামলা 3 বছরের পুরনো এবং স্থানীয় পুলিশের কাছ থেকে মূল তদন্তের দায়িত্ব হস্তান্তরিত হয়েছে ভোবেল ভলিস্কি ইউনিটের কাছে। এটি ছিল সবচেয়ে কঠিন একটি অবসন্ন হত্যাকাণ্ড এবং ভোবেল ভলিস্কির মনে এই মামলা সমাধান করার জন্য এক ধরনের আকর্ষণ ছিল। তিনি ছিলেন একজন লম্বা, ভারী শরীরের মানুষ, যিনি সাধারণ প্যান্ট ও শার্ট পরতেন এবং মানুষের কাছে সাধারণত বিশ্বাসযোগ্য মনে হতেন। 1984 সালে উচ্চ বিদ্যালয় শেষ করার পর তিনি জীবনের উদ্দেশ্য খুঁজতে শুরু করেছিলেন। নানা পেশায় কাজ করার পর অবশেষে 1994 সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশের বেতন অল্প হলেও এটি তার জন্য সঠিক পেশা বলেই মনে হয়েছিল। তিনি অপরাধীদের ধরতে ভালোবাসতেন এবং প্রথম হত্যাকারীকে ধরার পর তিনি তার অফিসের দেওয়ালে একটি ছাগলের শিং ঝুলিয়ে দেন। ভলিস্কি জানিস জেবিস্কির হত্যার বিষয়ে শুনেছিলেন, কিন্তু বিস্তারিত জানতেন না। তাই তিনি তার ডেস্কে বসে ফাইলটির পর্যালোচনা করতে শুরু করলেন। তিনি জানতেন যে ঠান্ডা মামলাগুলোর ক্ষেত্রে প্রায়ই মূল ফাইলে একটি অবহেলিত সূত্র হত্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্যাথোলজিস্টের প্রতিবেদন এবং অপরাধস্থলের ছবি বিশ্লেষণ করলেন। হত্যার মাত্রা দেখে তিনি ভাবলেন হত্যাকারী জানিস জেবিস্কির প্রতি গভীর ক্ষোভ পোষণ করতেন। জানিস জেবিস্কির স্ত্রীর তথ্য অনুযায়ী তার স্বামী সবসময় ক্রেডিট কার্ড সঙ্গে রাখতেন, কিন্তু হত্যাকাণ্ডের পর সেগুলি ব্যবহৃত হয়নি। এটি আরেকটি সংকেত যে এটি সাধারণ ডাকাতির ঘটনা ছিল না। ভোবেল ভলিস্কি ভাবতে লাগলেন, এখন বাকি সব কিছু খুঁজে বের করতে হবে। আমি আশা করি এই মামলাটি সফলভাবে সমাধান হবে। ভোবেল ভলিস্কি নিজের মনকে শান্ত করতে বলেন। তার কৌশল এবং অধ্যবসায়ের ওপর তিনি বিশ্বাস রেখেছিলেন, কারণ তিনি জানতেন প্রতিটি অপরাধের পিছনে একটি গল্প থাকে এবং সেই গল্পটি তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ভোবেল ভলিস্কি বিভিন্ন বিবৃতি পড়েছেন যা স্থানীয় পুলিশের কাছে দেওয়া হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবৃতিটি ছিল জানিস জেবিস্কির মায়ের কাছ থেকে, যিনি তার বিজ্ঞাপন সংস্থায় বুককিপার হিসেবে কাজ করতেন। তার ছেলে যখন নিখোঁজ হয় তখন তিনি জানান সকাল 9টায় অফিসে এক লোক ফোন করেছিলেন, জানিস জেবিস্কিকে খুঁজছিলেন। ফোন করার সময় অপর ব্যক্তি জরুরি একটি অনুরোধ করে, আপনি কি 3টি সাইন তৈরি করতে পারেন, যথেষ্ট বড় এবং তৃতীয়টি বিলবোর্ডের মতো বড়। তিনি জানতে চান। যখন জানিস জেবিস্কির মা আরও জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন, এ বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো না। আবারও তার ছেলের সাথে কথা বলার দাবি করেন। তিনি ব্যাখ্যা করেন যে জানিস জেবিস্কি অফিসে নেই, কিন্তু কলারকে তার সেলফোন নাম্বার দেন। ফোনের অপর প্রান্ত থেকে কেউ পরিচয় দেয়নি এবং জানিস জেবিস্কির মা তার কণ্ঠস্বর চিনতে পারেননি, যদিও তিনি মনে করেছিলেন যে তার কণ্ঠস্বর পেশাদারি। যখন জানিস জেবিস্কি অফিসে ফিরে আসেন তখন তার মা জিজ্ঞাসা করেন যে গ্রাহকটি ফোন করেছে কিনা। জানিস জেবিস্কি জানান তারা সেই বিকেলে দেখা করার জন্য সময় নির্ধারণ করেছেন। ভবনের রিসেপশনিস্ট জানিয়েছিলেন যে তিনি জানিস জেবিস্কিকে শেষবার দেখেছিলেন যখন তিনি বিকেল 4টের দিকে অফিস ত্যাগ করেন। তিনি তার গাড়ি একটি পিউগো পার্কিং লটে ছেড়ে চলে যান, যা তার পরিবারের কাছে খুব অস্বাভাবিক ছিল। যদিও তিনি প্রায় গ্রাহকদের সাথে অফিসের বাইরে দেখা করতে যেতেন, তবে সাধারণত তিনি তার গাড়িটি নিয়ে যেতেন। তদন্তকারীরা যখন ফোন রেকর্ড পরীক্ষা করলেন, তারা আবিষ্কার করলেন জানিস জেবিস্কির অফিসে আসা ফোনটি কাছের একটি ফোন বুথ থেকে করা হয়েছিল। এটি ব্যাকগ্রাউন্ডে একটি আওয়াজকে ব্যাখ্যা করছিল। ফোন রেকর্ড আরও দেখা যায় কল শেষ হওয়ার ঠিক 1 মিনিটের মধ্যেই জানিস জেবিস্কির মোবাইলে একই ফোন বুথ থেকে ফোন করা হয়েছিল। এই ফোন কলগুলো সন্দেহজনক ছিল, তবে ভোবেল ভলিস্কি নিশ্চিত হতে পারছিলেন না যে ফোন করা ব্যক্তি অপরাধী ছিল কিনা।
তিনি এখনও জানেন না এই অপহরণে কতজন জড়িত ছিল। জানিস জেবিস্কির উচ্চতা 6 ফুটের বেশি এবং প্রায় 200 পাউন্ড ওজনের একজন মানুষ। তাকে বেঁধে ফেলা এবং দেহ লুকিয়ে রাখা একজনের পক্ষে অসম্ভব ছিল। অফিসের রিসেপশনিস্ট জানিয়েছিলেন, যখন জানিস জেবিস্কি অফিস থেকে বেরিয়ে যান তখন তিনি 2জন অচেনা পুরুষকে তার পিছু করতে দেখেছিলেন, তবে তিনি তাদের সঠিক বর্ণনা দিতে পারেননি। ভোবেলভালিস্কি মনে হতে লাগলো যে অপহরণটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। অপরাধী জানিস জেবিস্কির কাজের রুটিন গভীরভাবে জানত এবং তাকে অফিস থেকে বের করার একটু চতুর পরিকল্পনা করেছিল। তদন্তকারী সমস্ত নথিপত্র পর্যবেক্ষণ করতে লাগলেন, কিন্তু কোনো সূত্র খুঁজে না পাওয়ায় তিনি কয়েক ঘন্টা পরে ফাইলটিকে তার সেফে রেখে দিলেন। তবে পরবর্তী কয়েকদিন ধরে তিনি বারবার সেই ফাইলটি বের করে দেখেছিলেন। হঠাৎ তার মনে হলো জানিস জেবিস্কির মোবাইল ফোনটি এখনও খুঁজে পাওয়া যায়নি। ভোবেলভালিস্কি সিদ্ধান্ত নিলেন মোবাইল ফোনটির খোঁজ করবেন, যদিও এটি খুব কঠিন ছিল। তিনি জানতেন ফোনের সিরিয়াল নাম্বার থাকলে ট্রেস করা যেতে পারে। জানিস জেবিস্কির স্ত্রী একটি রসিদ সরবরাহ করলেন যেখানে ফোনটির সিরিয়াল নাম্বার ছিল। তদন্তকারীরা দ্রুত ফোনটির সন্ধান পেয়ে গেলেন। মোবাইলটি জানিস জেবিস্কি নিখোঁজ হওয়ার মাত্র 4 দিন পর অ্যালিগ্রো নামক ইন্টারনেটে নিলামে বিক্রি হয়েছিল। বিক্রেতা ক্রিসবি নামে লগ ইন করেছিলেন, যা একটি ছদ্মনাম ছিল। ক্রিসবি আসলে ক্রিশ্চিয়ান বালা নামে একজন পুলিশ বুদ্ধিজীবী। ভোবেলভালিস্কি ভাবতে পারছিলেন না কিভাবে একজন মানুষ, যিনি একটি নিখুঁতভাবে সংগঠিত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে ভুক্তভোগীর মোবাইল ফোন একটি ইন্টারনেট সাইটে বিক্রি করবেন। তদন্ত চালিয়ে যাওয়ার সময় ভোবেলভালিস্কি আবিষ্কার করলেন বালা অ্যামক নামে একটি উপন্যাস লিখেছেন। বইটির কভারে একটি অদ্ভুত ছাগলের ছবি ছিল, যা শয়তানের প্রতীক। উপন্যাসটির চরিত্র একজন পুলিশ বুদ্ধিজীবী যার জীবন ভয়ানক নৈতিক অবক্ষয়, মদ্যপান এবং নারীদের সাথে অশ্লীল সম্পর্কের মধ্যে কাটে। 4 বছর আগে 1999 সালের বসন্তে ক্রিস্টিয়ান বালা একটি ক্যাফেতে বসেছিলেন। তিনি পিস স্যুট পরতেন। তিনি ইয়াং মানি নামক একটি ডকুমেন্টারির জন্য ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, যা নতুন প্রজন্মের ব্যবসায়ীদের নিয়ে। বালা তখন 26 বছর বয়সী এবং তার শিল্প পরিষ্কারক ব্যবসা ছিল, যা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করত। যদিও তিনি সাজসজ্জায় ছিলেন, তিনি ব্যবসায়ী নয়, বরং বিষণ্ণ কবির মতো মনে হচ্ছিলেন। বালা বিশ্ববিদ্যালয়ে একজন উজ্জ্বল ছাত্র ছিলেন। একাধিকবার তিনি সেরা নম্বর পেয়েছেন। পরীক্ষার রাতের আগে অন্য ছাত্রদের মতন তিনি পড়া করতেন না, পার্টিতে যেতেন। একবার আমি তার সাথে গিয়েছিলাম এবং পরীক্ষায় মারা যাচ্ছিলাম, বললেন তার এক বন্ধু। তবে বালার কাছে পড়ার প্রতি আগ্রহ ছিল অপরিসীম এবং তার বিদ্যাশিক্ষার প্রতি এক বিদ্রোহী মনোভাব ছিল। দার্শনিক চিন্তাভাবনা নিয়ে মগ্ন ছিলেন। এখন কমিউনিজমের অবসান ঘটেছে। ভাষা ও তথ্যের বিশৃঙ্খলা ইতিহাসকে একটি ভ্রান্ত অনুভূতি তৈরি করেছে। তিনি তার পিতার কাছে পড়ার জন্য প্রচুর বই নিয়ে আসতেন, যা বাড়ির প্রতিটি কোণে স্তূপাকার হতো। বালার বাবা স্টানিস্লাও গর্বিত ছিলেন তার ছেলের অঙ্গীকারে, কিন্তু কখনো কখনো তিনি চেয়েছিলেন যে বালা বইগুলো ফেলে দিয়ে তার সাথে বাগানে কাজ করুক। স্টানিস্লাও মাঝে মাঝে ফ্রান্সে কাজ করতেন, যেখানে ক্রিশ্চিয়ান গ্রীষ্মে কাজ করতে যেতেন। সে জানালার থেকে ফ্রান্সের বইয়ের মাধ্যমে বেশি জানত, স্টানিস্লাও বলেন। এভাবে বাংলার জীবন ও দার্শনিক অনুসন্ধান একদিকে যেমন সমাজের মূল ধারণাকে প্রশ্নবিদ্ধ করে, অন্যদিকে অপরাধের অন্ধকার দিকে ধাবিত হতে থাকে। সৃষ্টিশীলতার এই সংকটের মাঝে তিনি নিজেকে এক অদ্ভুত সত্যের দিকে নিয়ে যেতে থাকেন, যা শেষ পর্যন্ত এক বিপজ্জনক হত্যা কাহিনীর সূচনা করে। আজ এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। থ্যাংক ইউ।